সংবিধান দিবসে যে মোশন পেশ করা হয়েছিল তারই অংশবিশেষে কালকের আলোচনা চলবার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী যিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন, তিনি মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা পশ্চিমবঙ্গে কেন বৃদ্ধি পাচ্ছে বলতে গিয়ে যে ভাষায় তিনি কথা বলেছেন, আমি বিধানসভার অভ্যন্তরে স্পিকার সাহেবের কাছে পয়েন্ট অফ অর্ডারের মাধ্যমে জানতে চেয়েছিলাম যে উনি ওনার এই বক্তব্য কার্যবিবরণীতে যাবে কি যাবেন না। তো স্পিকার সাহেব জানিয়েছেন যে কার্যবিবরণীতে এই বক্তব্য যাবে কি যাবে না সেটা উনি পরে জানাবেন। আমরা আশা রাখি যে উনি এই ব্যাপারে তার মন্তব্য বা তার রুলিং তিনি জানাবেন। তবে এটা দুর্ভাগ্য যে একজন মন্ত্রী কিভাবে জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজনে আরও বেশি সন্তান তৈরি করবার কথা বলে নিজেদের অবস্থান, যে কথা আমি বারবার করে বলেছি যে পশ্চিমবঙ্গের এই জনসংখ্যা বৃদ্ধি মুসলিম সম্প্রদায়ের এই রকম দিন ডেকে নিয়ে আসতে পারে যেখানে ভারতবর্ষ যাদেরকে আশ্রয় দিয়েছিল তারা এই ভারতকে টুকরো করে প্রথমে একটি দেশ, পরবর্তীকালে দুটি দেশ তৈরি করেছে। পশ্চিমবঙ্গেও এই মুসলিম সম্প্রদায়ের এই জনসংখ্যা বৃদ্ধির পেছনে মন্ত্রীর মতন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যখন তিনি এই কথা বলেন, আমি আশঙ্কা করছি, গতকালের আশঙ্কা প্রকাশ করছি আরেকবার, যে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ বিভাজন করবারও দাবি উঠতে পারে। এটাও আমরা জানি যে অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে বিভিন্ন জায়গার থেকে মাইকের মাধ্যমে এনাদেরকে স্বপ্ন দেখানো হয় যে পূর্বতন যে সাম্রাজ্য ওনাদের ধর্মীয়ভাবে তৈরি হয়েছিল সেই সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করতে হলে একমাত্র কাজ হচ্ছে সন্তান সংখ্যা বৃদ্ধি করা, যা নিশ্চিতভাবে আলোচনার মধ্যে আসা উচিত। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি সংবিধান দিবসে সংবিধানের শপথ নিয়ে যে বক্তব্য রেখেছেন, আমি জানি না এই বক্তব্য নিয়ে মানুষের মধ্যে আলোচনা করবার ক্ষেত্র আপনারা প্রস্তুত করতে পারবেন কি পারবেন না। তবে আমার দায়িত্ব ছিল স্পিকার সাহেবের কাছে বিষয়টি তুলে ধরা এবং জনগণের কাছে বিষয়টি রাখা যে একজন মন্ত্রী তিনি সরাসরি বলছেন যে আপনারা আমাদের জনসংখ্যা বাড়বে কারণ আমরা যেটা চাই সেই বলে তিনি যে বক্তব্য রেখেছেন। আমি যেহেতু ভেতরের বক্তব্য আমি বাইরে রাখলাম না, ভিতরে আমি পয়েন্ট অফ অর্ডার তুলে বলে দিয়েছি। আশা রাখি পশ্চিমবঙ্গের জনগণ, বিশেষ করে যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন বা বামদেরকে যারা সমর্থন করেন, জন্মসূত্রে যারা হিন্দু বাঙালি, তারা নিশ্চিত থাকতে পারেন এই দুটো দল এই ধর্মীয় জনগোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করে ক্ষমতার প্রয়োজনে প্রথম যাদেরকে বলি দেবে তারা হচ্ছে হিন্দু বাঙালিদের। ফলে সেই হিন্দু বাঙালিদের মধ্যে তৃণমূলেরও যারা সমর্থন করেন কিংবা বামেদেরও যারা সমর্থন করেন তারাও থাকবে। কেন্দ্রের সরকারের বিরোধিতা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস দল হিসাবে যেটা করে ফেলেছে সেটা হচ্ছে দেশকে বিরোধিতা করে। ফলে এই দেশ বিরোধিতার মানসিকতা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত মানুষদের মধ্যে প্রবাহিত হচ্ছে। তারই ফলশ্রুতিতে এই ধরনের একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি স্বামীর ধরা পড়াটা আশ্চর্যের বিষয় নয়। কারণ তৃণমূল কংগ্রেস মনে করে কেন্দ্রের সরকারের বিরোধিতা আর দেশ বিরোধিতা সমার্থক। ফলে দেশের যারা বিরোধিতা করেন, ভারতের যারা বিরোধিতা করেন, তাদের সাথে তৃণমূল কংগ্রেসের লোকজনের যোগাযোগ থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমি এটা এর অনেক আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে পশ্চিমবঙ্গ দেশ বিরোধীদের ঘাঁটি করে তোলবার জন্য তৃণমূল কংগ্রেস, তার জনপ্রতিনিধিরা, তার নেতাকর্মীরা এবং তাদের যে প্রশাসন, সেই প্রশাসন যেভাবে সহযোগিতা করছে, ভবিষ্যতে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে ভারতবর্ষ দেশ হিসাবে, রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ। মাননীয় মুখ্যমন্ত্রী তার দল যে তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছেন তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। অর্থাৎ এরপরে তো শৃঙ্খলা রক্ষা কমিটির জন্য আরেকটা শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হবে কিনা, কারণ ওনারা
বলছেন শৃঙ্খলা রাখবেন, অথচ শৃঙ্খলা ভেঙেও যাচ্ছে, অথচ যে শৃঙ্খলা ভাঙছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মেরুদণ্ড এখন পর্যন্ত মনে হয় কালীঘাটে এসে পৌঁছয়নি। যতদিনে পৌঁছবে ততদিনে এই দলটি সাইনবোর্ডে পরিণত হবে। প্রতিবেশী রাষ্ট্রে যেভাবে ভারত বিদ্বেষী মনোভাবকে উৎসাহিত করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কেন্দ্রের সরকার আছে, শক্ত পদক্ষেপ নেওয়া হোক, এই দাবি আমরা যেরকম করেছি। পাশাপাশি যেহেতু প্রতিবেশী রাষ্ট্রের বিষয়, আমরা আমাদের সংবিধানের মাঝে থেকেই আমরা আমাদের রাজ্যের মধ্যে যা যা ধরনের প্রতিবাদ করা প্রয়োজন সেই প্রতিবাদগুলো আমরা সংগঠিত করব। দেশের পতাকার অবমাননা করা একটি প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে যে মনোভাব ফুটে উঠছে, সেই মনোভাবের আশা করি প্রতিফলন কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের মধ্যে দিয়ে হবে, এটাই আমাদের আশা।